সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, আমরা প্রতিদিনের মতো আজকে হাজির হচ্ছি দেশ বিদেশের সবশেষ খেলা আলোচনা করব। আজকে জানেন আপনারা যে আজ টি-20 বিশ্বকাপের ফাইনাল, সেই ফাইনাল নিয়ে কে ফেভারিট সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সাথে আছেন হাবিবুল বাশার, সাবেক অধিনায়ক, এবং আমি আপনাদের সাথে আছি শাফাত মৃদুল। চাইলে আপনারা আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত পড়ে থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। তবে আমরা আলোচনায় যাবার আগে দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো একবার দেখে নিতে চাই। দেখছিলেন দেশ বিদেশের সবশেষ খেলার খবর। আমরা বলছিলাম যে আমরা কথা বলবো আজকে ফাইনাল, সেই ফাইনালে কে ফেভারিট সেই বিষয়ে। চাইলে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত পোশাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। শুরুতে একটু হাবিবুল বাশারের কাছে বলি যে এবার 54টা ম্যাচ হয়েছে, আজকে যদি হয় সেটা 55টা ম্যাচ হবে। ম্যাচ আসলে দেখা হয়েছে কিনা টি-20 বিশ্বকাপ, কারণ হচ্ছে বাংলাদেশ যেহেতু নাই সেই ক্ষেত্রে দেখা হয় কিনা? না, খেলা দেখেছি, খুব আগ্রহ নিয়ে দেখেছি তেমনটা ছিল না, যেহেতু বাংলাদেশ নেই। শুরুর দিকে আসলে খুব একটা খেলা ফলো করি নাই, বাট পরে আস্তে যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে তো একটু তো আগ্রহ থাকেই। তো সেই দিয়ে খেলা দেখেছি, মাঝখানে দেখা শুরু করেছিলাম। বাট অবভিয়াসলি যেহেতু বাংলাদেশ ছিল না, ওয়ার্ল্ড কাপের প্রতি যেই আকর্ষণটা সেটা একদমই ছিল না আমার মধ্যে এবার। যেহেতু ফাইনাল, আজ সেরা দুইটা দলই উঠেছে, নিউজিল্যান্ড এবং ভারত, এবং ভারতের মাটিতে খেলা, সন্ধ্যা 7:30টায় খেলা আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই দুই দল বাদে আমরা একটু এটা নিয়ে পর্যালোচনা করি, এই দুই দল বাদে আর কোনো দলকে এবার নজর কেড়েছে? সবসময় ফার্স্ট রাউন্ড টিম সাউথ আফ্রিকা। আমরা যখন সাউথে যখন দুর্দান্ত খেলছিল ফার্স্ট রাউন্ডে, তখনই কিন্তু আমরা বলছিলাম যে আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল সাউথ আফ্রিকা ওদের সেরা ক্রিকেটটা ফার্স্ট রাউন্ডে খেলে ফেলে, সেমিফাইনাল ফেলা যায় পারে না। তো এবার এবার একটু ডিফারেন্ট মনে হচ্ছিল সাউথ আফ্রিকা, মানে এইবারের ওদের যে টিমটা একেবারে ধারাবাহিক এবং টিমটা অনেক ব্যালেন্স, ব্যাটিংটা অনেক ব্যালেন্স, বোলিংটা বেশ ভালো। অনেস্টলি স্পিকিং আমার মনে হয় যে ফাইনালে যে সাউথ আফ্রিকা আসতো তাহলে হয়তো ইন্ডিয়ার জন্য চ্যালেঞ্জটা একটু বেশি থাকতো। যতগুলি ওয়ার্ল্ড কাপ টিম দেখলাম তার মধ্যে আমার কাছে সাউথ আফ্রিকাই বেটার মনে হয়েছে, মানে শক্তির দিক থেকে যদি আপনি বিবেচনা করেন, ব্যাটিং বোলিং সব দিক থেকেই। এছাড়া হতাশ তো হয়েছি অস্ট্রেলিয়ার খেলা দেখে, এবং আমাদের এবার বিশ্বকাপের আকর্ষণ কিছুটা হারিয়েছে অস্ট্রেলিয়া সেকেন্ড রাউন্ডে না আসায়। অস্ট্রেলিয়া সেকেন্ড রাউন্ডে আসলে এই গ্রুপের খেলাটা খুব ইন্টারেস্টিং হতো। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ, এই গ্রুপটা অনেক বেশি ইন্টারেস্টিং হতো। তো অস্ট্রেলিয়া যেমনই হোক ফার্স্ট রাউন্ডে ক্রস করলে ওয়ার্ল্ড কাপটা আরও জমতো বলে আমার বিশ্বাস। তাদের ফার্স্ট রাউন্ডে ফিরে যাওয়াটা খুব হতাশার ছিল। ওয়েস্ট ইন্ডিজ একটু বেটার মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে। ওয়েস্ট ইন্ডিজ গত কয়েক বছর যে ক্রিকেটটা খেলেছে, এবার ওয়ার্ল্ড কাপে মনে হয় তার ভালো ক্রিকেট খেলেছে তারা, মনে হচ্ছে একটু গুছিয়ে উঠেছে তো ওয়েস্ট ইন্ডিজ। অবভিয়াসলি ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল পর্যন্ত এসে, বাট ইংল্যান্ডের খেলাটা কখনোই খুব একটা ভালো লাগেনি আমার কাছে। মানে শুরু থেকে ওদের খেলার মধ্যেই মনে হচ্ছিল যে এই টিমটা শেষ পর্যন্ত যেতে পারে, মানে দে আর উইনিং, তারা জিতছিল, কিন্তু তাদের খেলাটাকে কত কনভিন্সিং ছিল না। নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, এই দুটো টিম বলবো যে তাদের খেলা পুরোটাই ইন্ডিয়া। এবং ইংল্যান্ডের ক্ষেত্রে যদি আমরা একটু বলি যে সেমিফাইনালে কি একটু মনে হচ্ছে কিনা যে এতটা কাছে গিয়ে হারবে ইংল্যান্ড ইন্ডিয়ার কাছে? ইংল্যান্ডের বোলিং সবসময়, মানে এই ওয়ার্ল্ড কাপে যে টিমটা নিয়ে এসছে, বোলিংটা কখনোই খুব একটা ব্যালেন্স মনে হয়নি আমার কাছে। বাট ব্যাটিংটা ওরা তো এই টাইপের ব্যাটিং করে, টেস্টে এই ধরনের ব্যাটিং করে, ওডিআইতে এরকম ব্যাটিং করে, সো ওরা এই ধরনের ব্যাটিং করে অভ্যস্ত। টি-20তে ফর্মেটের ওদের ব্যাটিংটা একটু ডিফারেন্ট হয়। এবার যেই সেমিফাইনালটা ইন্ডিয়ার সাথে খেলা হচ্ছে, আমার কাছে মনে যদি 210-20-এর মধ্যে রাখতে পারতো তাহলে খেলাটা ইন্টারেস্টিং হতো। 250 আসলে আপনি যতই কাছে যান, এটা খুব আনলাইকলি যেটা চেস করা যায়। মানে তার মধ্যেও কিন্তু 34টা বল ডট খেলেছে ইংল্যান্ড, বাট আমার মনে হয় গিভিং টু মেনি রানস, মানে শুরুতে আপনার ফিল্ডিংটাও কিন্তু এবার ইংল্যান্ডে একটু ডিফারেন্ট ছিল, তারা অনেক ক্যাচ মিস করেছে। ওদের দল কিন্তু ইউজুয়ালি ভালো ফিল্ডিং সাইড। তো ইংল্যান্ডে আসলে ব্যাটিংটা ফাইন, বাট বোলিংটা তাদের এই ওয়ার্ল্ড কাপে তাদের ভুগিয়েছে মোস্ট অফ দ্য টাইম। আর যদি আপনি তিনটা দল দেখেন, আমি ইন্ডিয়ার কথা বলছি না, বিকজ ইন্ডিয়া ইজ লাইক একটা ম্যাচ ছাড়া বাকি সবগুলি ওদের খেলার প্যাটার্নটাই ডিফারেন্ট হয়েছে, কিন্তু বাকি দলগুলি সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড, এই দুইটা দল পুরো ওয়ার্ল্ড কাপে খুব কনসিস্টেন্ট ছিল। এবং আজকে যদি কথা বলি সেই ক্ষেত্রে কাকে এগিয়ে রাখবেন, নিউজিল্যান্ডকে না ভারতকে? আমি আসলে চাইছিলাম যে সাউথ আফ্রিকা আসুক ফাইনালে, তাহলে খেলাটা একটু ইন্টারেস্টিং হতো। নিউজিল্যান্ড এখনো কোনো ওয়ার্ল্ড কাপ, তার মানে ক্লিয়ার চয়েস ভারত এগিয়ে? ক্লিয়ার চয়েস ভারত এগিয়ে, বাট ইউ নেভার নো, টি-20 ফরম্যাট একটু ইউ নিড ওয়ান গুড ডেজ, খুব বেশি সময় না, হয়তো 10 ওভার কি 5 ওভার ভালো গেলে আপনি ম্যাচটা জিতে যাবেন। আর নিউজিল্যান্ড টিমটাও যে খুব খারাপ তা নয়, ইন্ডিয়া ইজ অ্যাহেড বিকজ ইন্ডিয়ার
ব্যাটিংটা সো স্ট্রং, আমি 1-5 1-6 অ্যাকচুয়ালি ব্যাটসম্যান সবার স্ট্রাইক রেট যদি দেখেন আপনি, সবার মনে হয় 130+ স্ট্রাইক রেট। এবং এই টিমটা যখন রান করে তখন রান রেটটা সবসময় 10-8-এর নিচে কখনো থাকে না, উইকেট পড়লেও দেখা যায় 9-এর উপরে থাকে, 10-এর উপরে তো ওদের খুব একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে। প্লাস বোলিংটা ওদের বেশ স্ট্রং, বুমরা থাকা আসলে ওই 4 ওভারটা একটা স্পেশাল ওভার হয়ে যায়, আমরা এটা সেমিফাইনালে দেখেছি আসলে ওই যে 16তম আর 18তম ওভারটাই কিন্তু আসলে ম্যাচটা খেলা ঘুরিয়ে খেলা দিয়েছে চেঞ্জ হয়ে যায়। বুমরা। তো ওদের বোলিংটা খুব স্ট্রং। সো নিউজিল্যান্ড পিছিয়ে আছে ডেফিনেটলি ইন্ডিয়ার থেকে, বাট আমি তাকিয়েছি মিরাকলের দিকে। টু বি অনেস্ট, আই উইল বি সাপোর্টিং নিউজিল্যান্ড টুডে, কারণ না, আসলে তারা ইন্ডিয়া ক্লিয়ারলি ফেভারিট এবং তারা ওই জেতার জন্য সব কিছু করছে, তারা হোটেল চেঞ্জ করছে, তারা আজকে আই এম শিওর তারা উইকেটের কন্ডিশনটা চেঞ্জ করবে, মানে তার কোনটা তাদের গতকাল আমরা নিউজ দেখছিলাম যে তারা যেহেতু মুম্বাইতে এত ভালো রান করেছে, সেই মুম্বাইয়ের ওয়াংখেড়ের আদলে পিচ যেটা লাল এবং কালো মাটির মিশ্রণে সেন্ট্রাল উইকেটে, নরেন্দ্র মোদীর সেন্ট্রাল উইকেটে, সেখানে এই ফাইনালটা হবে। সেটাই তারা করার চেষ্টা করবে। বাট এইখানে ইন্ডিয়ার একটা মাইনাস পয়েন্ট আমি ধরতে পারি, আমার ইন্ডিয়া ইজ ভেরি গুড সাইড, খুব ভালো টিম, মানে T20 ফরম্যাটের জন্য খুব ভালো টিম, ব্যাটিং বলেন বোলিং বলেন, ফিল্ডিংটাও কিন্তু ইন্ডিয়া এখন অনেক ভালো, যেটা ওদের স্ট্রংগেস্ট পয়েন্ট ছিল না, রিসেন্টলি ফিল্ডিংটা অনেক ভালো হয়েছে। বাট আমার মনে হয় যে ওরা খুব বেশি চিন্তা করে ম্যাচ জেতার জন্য, ওদের এটা করার দরকার নেই, এবং সেটাই অনেক সময় ব্যাকফায়ার করে এবং করেছেন পাস তাদের করে। তারা কোনো ম্যাচের আগে, স্পেশালি ফাইনাল আগে, তারা অ্যাটমসফিয়ার এবং বাকি সবগুলো নিয়ে এত বেশি চিন্তা করে, যেটা আসলে ইন্ডিয়ান টিমে করার দরকার নেই। আমি কন্ডিশন নিয়ে এত চিন্তা করে সব কিছু ওদের ফেভারিট হিসেবে আনার জন্য যত চেষ্টা করে, এটা ওদের অনেক সময় মিসিং লিঙ্ক হয়ে যায়। সো ওদের যদি মাইনাস পয়েন্ট বলেন, আমি এটাই বলবো যে দে আর ট্রাইং টু মেনি থিংস। ওদের এটা আসলে অনেক সময় খেলোয়াড়দেরকে একটু ফোকাসটা নাড়িয়ে দেয়, সেটা কিন্তু ইন্ডিয়ার একটা সমস্যা। সেই ক্ষেত্রে ওপেনারের আমরা যদি বলি যে অভিষেক শর্মার কিন্তু সেই ফর্ম নেই, আমরা যেভাবে অভিষেক শর্মাকে চিনি, এবার টুর্নামেন্টটা কিন্তু পুরোপুরি ফ্লপ বলা চলে। সেই যে চিন্তার কারণ কিনা ইন্ডিয়ার জন্য? সঞ্জু তো সেটা বুঝতে দিচ্ছে না, লাস্ট 2 ম্যাচে সঞ্জু স্যামসন কিন্তু সেটা একদমই বুঝতে দেয়নি। ওদের তো টপ প্লেয়ার অভিষেক শর্মা, ঈশান কিষানও রিসেন্টলি খুব ভালো করছে। তো ইনফ্যাক্ট সঞ্জু স্যামসন কিন্তু 11 আসছিল না, শুধু একটা ম্যাচ খেলে, 2টি ম্যাচ বাদ পড়েছে, মানে সে মাত্র 4টা ম্যাচ খেলে এখন ভারতের সবচেয়ে টপ স্কোরার হয়ে গেছে, মানে ম্যান অফ দ্য টুর্নামেন্টে দৌড়ে সে এখন। ভারত টিমটা এই জন্যই স্ট্রং যে অভিষেক শর্মা ওদের মানে টপ রান গেটার, স্ট্রাইক রেট খুব হাই স্ট্রাইক রেট রান করে, সুপার ফ্লপ। কিন্তু আরেকজন ব্যাটসম্যান এমন ব্যাটিং করছে, তার ও যে ফর্মে আছে সেটা বোঝাই যাচ্ছে না। এবং এরকম সূর্যকুমার ইয়াদবও কিন্তু ভালো ফর্মে তা না, কিন্তু ইন্ডিয়ার 3-4 জন প্লেয়ার আছে যারা 2 জন প্লেয়ার খেললে আসলে বাকিদের বেশি কিছু করতে হয়, মানে খেলাটা ভালো জায়গায় চলে যায়। এটাই ইন্ডিয়ার সবচেয়ে মিডল অর্ডারে সেই যায় কি হার্দিক পান্ডিয়ার হাতেই মনে হয়, মানে হার্দিক পান্ডিয়া, ইভেন বাকি যারা তারা কিন্তু একদম খারাপ। অক্ষর প্যাটেল কিন্তু ভালো ব্যাটিং করতে পারে, শিবম দুবে রয়েছে, শিবম দুবে ভালো ব্যাটিং করতে পারেন। আমার যে তারা বেটার অফ হবে যদি একটু ব্যাটিং ট্র্যাক করে। আমার ইন্ডিয়ার যে ব্যাটিংটা, ওরা যদি নিউজিল্যান্ড স্লো ট্র্যাকে ভালো খেলে এই চিন্তা নিয়ে যদি তারা নামে, আমার মনে হয় সেটা ভুল হবে, বিকজ স্লো ট্র্যাকে কিন্তু ইন্ডিয়ার ব্যাটসম্যানও ভালো না। আমি একটা পরিসংখ্যান দেখছিলাম যে আসলে ইন্ডিয়ার প্রথম 8 ব্যাটারের মধ্যে 5 জনই হচ্ছে বাঁহাতি। সেই ক্ষেত্রে অফ স্পিন একটা বড় চ্যালেঞ্জ হবে কিনা ভারতের জন্য। আমি যদি দেখি যে ম্যাকংকি, দেন গ্লেন ফিলিপস, তারা আসলে চ্যালেঞ্জ জানাতে পারবে কিনা, সেই সুযোগটা নিবে নিউজিল্যান্ড ডেফিনেটলি। বাট যেটা বললাম, যদি উইকেট ফ্ল্যাট থাকে, স্লো না থাকে, সেটা খুব একটা কাজ হবে বলে মনে হয় না। আর অবশ্যই অফ স্পিনার, লেফট হ্যান্ড ব্যাটসম্যানের এগেনস্টে একটু অ্যাডভান্টেজ পেয়ে থাকেন, বাট দিস গাইজ আর গুড প্লেয়ার এগেনস্ট স্পিন। ইন্ডিয়ার যারা ব্যাটিং হয় তারা স্পিনে ভালো, সবাই খুব ভালো ব্যাটিং করে। যদি স্লো স্পিনিং ট্র্যাক হয় তাহলে ডিফারেন্ট স্টোরি। বা যদি আমরা যেরকম লাস্ট উইকেট দেখেছি সেরকম যদি উইকেট থাকে, আমার মনে হয় সেটা খুব একটা সমস্যা হবে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের। এবং একসাথে যদি নিউজিল্যান্ডের কথা বলি, নিউজিল্যান্ডের প্রথমবার হয়তো একটা মানে ট্রফি জয়ের সুযোগ, এবং ভারতের যদি বলি 3টা ট্রফি জয়ের সুযোগ, তৃতীয়বারের মতো এবং টানা দ্বিতীয়বারের মতো। নিউজিল্যান্ডে যদি আমরা ব্যাটিং অর্ডারটা দেখি, সেই জায়গায় কিন্তু আমরা টপ অর্ডারে যে 2 জন, ফিন অ্যালেন এবং একই সাথে টিম শেফার্ড, এই 2 জন ছাড়া কিন্তু আসলে ওই রকম কেউ ফর্মে নেই। এবং এই 2 জনের একসাথে আমি দেখলাম যে তারা যখন ওপেনিংয়ে ব্যাট করে তাদেরই 496 রান 2 জনের, মানে একজন আউট হলে এরপরের যে আর কেউ হাল ধরার মতো নেই। কিন্তু ফিনালের লাস্ট ম্যাচে যেটা খেলেছে, 33 বলে সেঞ্চুরি করেছে, যে ম্যাচ জিতিয়েছে, তার উপরে কি বাড়তি একটা চাপ থাকবে কিনা এই ম্যাচে? তাদের 2 জন ওপেনের উপরে কিন্তু বাড়তি চাপ থাকবে, বিকজ আপনি যেটা বললেন, বাকিরা কিন্তু খুব একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারেনি। তাদের টপ প্লেয়ার রাচিন্দ্র রবীন্দ্র কিন্তু ভালো ফর্মে নেই ওয়ার্ল্ড কাপে।
চ্যাপম্যানও যে একটা ইনিংস ছাড়া খুব একটা ভালো ব্যাটিং করতে পারেনি। বাকি যারা আছেন তারা কিন্তু অন অ্যান্ড অফ, মিচেল ড্যারেন মিচেলও খুব একটা ভালো ব্যাটিং করতে পারছেন না। তো সব মিলে তারা, গ্লেন ফিলিপসও কিন্তু একটা ম্যাচে ভালো ব্যাটিং করেছেন, তাছাড়াও তিনি যে ধরনের ব্যাটিং করে থাকেন তেমন ব্যাটিং কিন্তু ওয়ার্ল্ড কাপে করতে পারছে না। এই নিউজিল্যান্ড কিন্তু হেভিলি ডিপেন্ডেড অন দেয়ার ওপেনার্স, মানে তাদের ওপেনাররা ভালো করলে তাদের খেলাটা সেট হয়, ওপেনাররা ভালো না করলে তাদের জন্য কিন্তু অতটা সহজ হয় না। এবং এই লাস্ট ম্যাচে আই থিঙ্ক ইংল্যান্ড মেড এ মিস্টেক। আমার কাছে যখন এই দুজন ওপেনার ব্যাটিং করছিলেন, টিম সেফার্ড এবং ফিন অ্যালেন, 6 ওভারে কিন্তু তারা পাওয়ার প্লেতে ফার্স্ট বোলিং করেছেন, স্পিনার আনেননি। এবং এই দুজন ব্যাটসম্যান আমি জানি তারা একটু স্লো বল কিন্তু অতটা স্বাচ্ছন্দ্য যতটা ফাস্ট বোলিংয়ের স্বাচ্ছন্দ্য। পেস বোলিং যতটা স্বাচ্ছন্দ্য ব্যাটিং করেন, স্লো বোলিংয়ে কিন্তু অতটা স্বাচ্ছন্দ্য ব্যাটিং করেন না। তো আই থিঙ্ক ইংল্যান্ড মেড এ মিস্টেক, যেটা ইন্ডিয়া হয়তো করবে না। বাট নিউজিল্যান্ডের যে ব্যাটিংটা, যদিও পরের দিকে ব্যাটসম্যানরা ভেরি মাচ ক্যাপেবল, বাট তাদের এই দুজন ওপেনারের উপরে অনেকখানি তারা হেভিলি ডিপেন্ডেন্ট এই ওয়ার্ল্ড কাপে। এবং একসাথে তাদের পেসারদের একটা ভূমিকা থাকবে কিনা ভারতের ব্যাটারদের ক্ষেত্রে? যদি বলি যে ম্যাট হেনরি যতটুকু ফর্মে রয়েছে সেটা কি একটু হলো থামাতে পারবে কিনা সঞ্জু স্যামসনের মতো ব্যাটারদের? ওয়াই নট, নিউজিল্যান্ড সেদিকে তাকিয়ে থাকবে। দেখুন আমরা ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপনি অনেক কথা বলছি, ইয়েস দেয়ার ব্যাটিং লাইন ভেরি স্ট্রং, বাট আপনি যদি সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা যদি মনে করে থাকেন, তাদের পাওয়ার প্লেতে কিন্তু তাদের খেলাটা কিন্তু তারা হারিয়ে ফেলেছিলেন। সো যদি ম্যাটেন উইকেট নিয়ে নিতে পারে, যদি দুজন ব্যাটসম্যান, সঞ্জু স্যামসন তো প্রতিদিন রান করবে না, ক্রিকেটে তো সেটা হয় না। তো দুজন ব্যাটসম্যান যদি তারা যদি টপ মানে পাওয়ার প্লেতে তিনটা উইকেট নিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু ইন্ডিয়া উইল বি আন্ডার প্রেশার। ইন্ডিয়ার পক্ষে অনেক কথা বলার পরেও ইন্ডিয়া কিন্তু অনেক বেশি প্রেশারে থাকবে আজকের ম্যাচে নিউজিল্যান্ডের থেকে। প্রেশার ইজ অন দেম। নিউজিল্যান্ড কিন্তু ফ্রি ক্রিকেট খেলবে, মানে নিউজিল্যান্ডের জন্য ইয়েস তারা কখনো ওয়ার্ল্ড কাপ জিতে, মানে ওয়ার্ল্ড কাপ জিতবে, তাদের অনেক বড় ব্যাপার, বাট তারা কিন্তু আসবে অনেক ফ্রি মাইন্ডে। ইন্ডিয়ার উপর কিন্তু প্রেশার অনেক হেভি। ইন্ডিয়াতে খেলা, ইন্ডিয়ার বাইরে খেলা হলে তাদের প্রেশার থাকবে না, ইন্ডিয়াতে খেলা তাদের উপরে মানে ওয়ার্ল্ড কাপ জেতার একটা প্রেশার, অনেক প্রেশার নিয়ে কিন্তু তারা মাঠে নামবে। এই ধরনের প্রেশার নিয়ে যারা নামে তারা কিন্তু যখন একটু বিপদে পড়ে তখন তো সেখান থেকে বের হতে কিন্তু একটু মুশকিল, কষ্ট হয়। তো নিউজিল্যান্ড যে শুরুতে উইকেট নিতে পারে, ইন্ডিয়া উইল বি ডেফিনেটলি আন্ডার লট অফ প্রেশার। এবং একসাথে আপনি ওই সময় বলছিলেন, আমরা বলছিলাম যে এই ম্যাচ জয়ের জন্য তারা কুসংস্কার অনেক কিছু বিশ্বাস করছে, যে টিম হোটেল চেঞ্জ করেছে। এর আগে সেমিফাইনালের আগে তারা মানে প্রায় 2 ঘন্টা পরে প্র্যাকটিসে নেমেছে। সো এই জিনিসগুলো কি আসলে ক্রিকেটার, আপনি তো একসময় খেলেছেন, মানে এইগুলো কি আসলে কাজ করে কিনা, মানে যখন আপনি খেলেন, যে না আসলে এটা হয়েছে, আমার মনে হয় একটু পরে করা উচিত, বা আত্মবিশ্বাস যোগায় কিনা এই সমস্ত জিনিসপত্র? আমাদের মাশরাফি একটা কথা সবসময় বলতো যে আজকের লক্ষণ ভালো আর কি। এই জিনিসটা আমরা বিশ্বাস করতাম অনেকে আর কি। মানে সামজন ক্যাপ্টেন ছিলাম, আজকে কিন্তু ভালো মনে হচ্ছে সব কিছু। তো ওইটা সবাই দেখে বিশ্বাস করা শুরু করলো। কিছুটা কাজ করে, বাট ইউ ডোন্ট ডিপেন্ড অন দ্যাট। আপনার এর উপর ডিপেন্ড করা ঠিক না। কিছু আমাদের ক্রিকেটারদের অনেক কুসংস্কার আছে, যেমন মাঠে নামার আগে ডান পা দিয়ে কেউ আগে নামে, কেউ বাম পা দিয়ে আগে নামে, এবং মেক শিওর করে সেটা যেন ভুল না হয়। কিংবা কোনো একটা চেয়ারে বসলে ভালো জায়গায় থাকলে ওই চেয়ারে উঠা যাবে না, ওই চেয়ারে বসে থাকতে হবে। কিছু কুসংস্কার আছে, সবাই মানে এটা সবার মধ্যেই কম বেশি আছে। বাট আমার কাছে ইন্ডিয়ার একটু বেশি মনে হয়, মানে যেটা বললাম যে এটা করে বরং ওরা নিজেদের উপর প্রেশারটা আরও বেশি ক্রিয়েট করে। এত কিছু দরকার নেই, ইউ ডোন্ট হ্যাভ টু ডু দিস। কন্ডিশন আপনি জানেন আপনার কী করতে হবে না, সেটা নিয়ে রিসার্চ করার কোনো দরকার নেই। আমার কাছে হোটেল চেঞ্জ করাটা এটা আসলে একটু বাড়াবাড়ি মনে হয়, এটা একটু এক্সট্রিম লিমিটে আমার কাছে মনে হয়েছে। বিকজ আপনি যদি আপনার অ্যাবিলিটির উপর বিশ্বাস থাকে, তাহলে আপনি এগুলো আসলে দরকার নেই। অবশ্যই কিছু কুসংস্কার প্লেয়ারদের থাকে, টিমের থাকে, কম বেশি সবারই থাকে, বাট একটু আমার কাছে ওদের কাছে মনে হয় যে মেন্টালি একটু হেল্প করে। বাট আপনি যখন বেশি করবেন, এটা আলটিমেটলি আপনার প্রেশার ক্রিয়েট করে। অবশ্যই হাবিবুল, আমাদের আরও আলোচনা করবো, তো আমাদের বিরতিতে যেতে হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। ক্লেমন বিয়ন্ড জানিয়ে দিচ্ছি ছোট্ট একটা বিরতি। সবাইকে আবার স্বাগত যাচ্ছি ক্লেমন বিয়ন্ড। দর্শক, আমরা কথা বলছিলাম আজ বিশ্বকাপ ফাইনাল, টি-20 বিশ্বকাপ, কে হবে এবারের চ্যাম্পিয়ন। আপনারা জানেন যে ভারত কিন্তু টানা 2বারের শিরোপা জয়ের হাতছানি, এবং একই সাথে নিউজিল্যান্ডের প্রথমবার। আমার সাথে আছেন হাবিবুল বাশার, এবং আমি আপনাদের সাথে আছি শাফাত মিদুল। চাইলে আপনারাও আমাদের সাথে যোগাযোগ, স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা আমাদের সাথে মতামত বা আপনাদের প্রশ্ন আমাদের শেয়ার করতে পারেন। হাবিবুল বাশার, আমরা যেন কথা বলছিলাম যে বাংলাদেশে নিউজিল্যান্ড এবং ভারতের কথাই বলছিলাম। তাই সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে নিউজিল্যান্ড এবং ভারতের যেই শক্তিমত্তার বিচার আমরা
বরাবরই বলছি যে ভারত এগিয়ে, আপনিও বলছেন যে একটা মিরাকেলের চিন্তায় আছেন, কিন্তু সেই জায়গায় যদি ভারতের যে সমর্থক, আপনারা যখন খেলেছেন মাঠে, সেটা আপনি বলছেন যে নিজেদের ক্ষেত্রে চাপ সৃষ্টি করে, আবার তারাও তো মানে উদ্দীপনা যোগায় কিনা। না, সেটা থাকে। আমি 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 পার্সোনালি কিন্তু ফিল করি যে আইসিসির একটা রুল সবসময় থাকা উচিত। আমি যেখানে খেলা হয় অ্যাটলিস্ট 50-50 টিকিটের একটা ব্যবস্থা থাকা উচিত। মানে এই আপনি আপনি আজকে দেখবেন, আজকে হয়তো 95% ইন্ডিয়া সাপোর্টার থাকবে, মানে হয়তো 5% নিউজিল্যান্ড সাপোর্ট। এটা আমি মানে বেশি বলে ফেললাম সেটা থাকে কিনা সন্দেহ, সন্দেহ। বাট অ্যাটলিস্ট টিকিট যখন ওয়ার্ল্ড কাপ হয়, ফিফা কিন্তু আমরা দেখি যখন ওয়ার্ল্ড কাপ হয় তখন কিন্তু হোম টিম এক ধরনের টিকিট পায়, অ্যাওয়ে টিমে কিন্তু এক ধরনের টিকিট পায়। তো এখানে কিন্তু একটা মিক্স অ্যান্ড ম্যাচের ব্যাপার থাকে, সাপোর্টটাও সেরকমই হয়। কিন্তু আমরা যখনই ইন্ডিয়ার খেলা দেখি ওয়ার্ল্ড কাপ ইভেন্টে, আপনি দেখবেন সবসময় কিন্তু এই জিনিসগুলো এই মানে দেখা যায় যে 60-70% সাপোর্টার ইন্ডিয়ার পক্ষে আসে। অবশ্যই এটা অনেক বড় সাপোর্ট, অনেক সাপোর্ট দেয়, কিন্তু এটা বাড়তি প্রেশার ক্রিয়েট করে, মানে পারফরমেন্স প্রেশার যেটা আমরা বলে থাকি। সেটা যদি আপনি কাজে লাগাতে পারেন খুব ভালো, কাজে না লাগাতে পারলে সেটা আসলে ইফেক্ট করে। তো ইন্ডিয়ানরা অবশ্য এরকম সাপোর্টারের সামনে খেলে অভ্যস্ত। ইন্ডিয়ান ক্রিকেটে আমি আইপিএল বলেন কিংবা ঘরোয়া যে কোনো টুর্নামেন্ট বলেন, তারা এই ধরনের সাপোর্ট নিয়ে খেলে কিন্তু তারা মানে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসলে তাদের জন্য এটা নতুন কিছু নয়। সো সেটা হয়তো সমস্যা হবে না। বাট যেটা বললাম, ইফ দে আর থিঙ্কিং টু মাচ, মানে গেম প্ল্যান ছাড়া অন্য প্ল্যান যদি বেশি করে, সেটা তাদের প্রতি একটু হলেও প্রেশার ক্রিয়েট তৈরি করবে অবশ্যই। এবং আমরা যদি দেখি যে ভারতের সেরা বলার যদি বলি যে বরুণ চক্রবর্তী, তার 13টা উইকেট নিয়ে তিনি আসলে এই দুই দলের মধ্যে সর্বোচ্চ দেখা যায়। কিন্তু লাস্ট 2 ম্যাচ কিন্তু তার মানে একটু খরুচেই বলা চলে। লাস্ট ম্যাচও তিনি 67 রান 4 ওভারে দিয়েছেন। এই যে কথা বলছিল গণমাধ্যমে, আমি দেখছিলাম যে একটা পরিবর্তনের আভাস আসতে পারে, যে বরুণ চক্রবর্তীর পরিবর্তে কুলদীপও আসতে পারে এইখানে। সেই যে বেটার চয়েস কে হবে, কুলদীপ না বরুণ চক্রবর্তী এই ম্যাচের জন্য? কুলদীপ কিন্তু উইকেট টেকিং বোলার। বরুণ যদিও উইকেট পেয়েছে, কিন্তু ইজ ভেরি এক্সপেন্সিভ থ্রু আউট দ্য টুর্নামেন্ট। মানে থ্রু আউট টুর্নামেন্ট যদি তার বোলিং দেখেন, ইকোনমি আমার সম্ভবত, আমি যদি ভুল করে না থাকি, 9-এর নিচে না, 8-এর উপরে ডেফিনেটলি। তো বাকিদের থেকে ও কিন্তু সবসময় অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। আর সামহাও যখন উইকেট অত হেল্প থাকে না, তখন তার বলটা অতটা ইফেক্টিভ হয় না। ও যে ধরনের বোলিং করে থাকে, যদি উইকেটে ওই অ্যাসিস্ট্যান্ট না থাকে, অতটা হেল্প মানে ভালো করতে পারছে। এবার ওয়ার্ল্ড কাপে সে দেখতে পাচ্ছে কুলদীপ কিন্তু যে কোনো উইকেটে বল টার্ন করাতে পারে, অ্যান্ড হিজ উইকেটিং অপশনস। সো আমি জানি না ইন্ডিয়া কী করবে, উইনিং টিম চেঞ্জ করবে কিনা, বিকজ বরুণ কিন্তু আবার ব্রেক থ্রুটা করে দেয়, যেটা কুলদীপও করে। সো আমার মনে হয় এটা বড় ইস্যু। কুলদীপও ভালো বোলার, বরুণও ভালো বোলার। সো এটা নিয়ে তাদের হয়তো বেশি চিন্তা করতে হবে। যদি চেঞ্জ করতে পারে, বাট আমার মনে হয় না তারা চেঞ্জ করবে আজকে, ফাইনাল খেলা তো। সেই ক্ষেত্রে অভিষেকের ক্ষেত্রেও কি সেম হবে? আমার মনে হয় না দে উইল নট চেঞ্জ। আমার মনে হয় না, আমি যতদূর গৌতম গম্ভীরের চিন্তা ভাবনা পড়তে পারি, আমার মনে হয় সে পরিবর্তন যাবে। দেখুন, আপনি যদি, ও কিন্তু একটা ভালো জিনিস, ও কিন্তু একটা সেট অফ মাইন্ড নিয়ে যায়, ওর একটা স্ট্রং টিম প্ল্যান থাকে, স্ট্রং গেম প্ল্যান থাকে, এবং সে সেটাতেই স্টিক করে থাকে। আমরা কিন্তু এটা সব কিছু পারে না। সঞ্জু স্যামসনকে কিন্তু ও প্ল্যান করেছে, ই ওয়াজ হেভিলি ক্রিটিসাইজ যখন শুরুতে একইভাবে রান হচ্ছে, আউট হচ্ছিল একই জায়গায়, কিন্তু মিড উইকেটে 2টা ভালো শট করে, তারপর মিড উইকেটে একটা ক্যাচ দিয়ে চলে আসে, একইভাবে আউট হয়েছে, তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। বাট ও কিন্তু ব্যাক করেছে সঞ্জু স্যামসনকে, এবং সেটা কিন্তু ফল পেয়েছে। তো আমার মনে হয় না যে তিনি চেঞ্জ করবেন। আমার মনে হয় যে হয়তো সেম 11, যদি ইনজুরি না থাকে, হয়তো সেম 11 দেখতে পারবো ইন্ডিয়ার আমরা। অসংখ্য ধন্যবাদ হাবিবুল বাশার। আপনি যেমনটা চাচ্ছিলেন যে নিউজিল্যান্ড জিতুক, আমরা আসলে কি চাই জানি না, দর্শক কি চাই সেটা দর্শকই জানবে। তবে একটা ভালো ম্যাচ হোক, আমরা এই প্রত্যাশাই করি। শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।